আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। স্বাধীনতার পর এখনও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। দেশে দুর্নীতি ও লুটপাট কায়েম করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সুযোগ সৃষ্টি হয়েছে, এটি বৃথা হতে দেয়া যাবে না। এবার 7 জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। বিশিষ্ট ব্যক্তির হাতে স্বাধীনতা পুরস্কার 2025 তুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক এই পুরস্কার দেওয়া হয়। এবার স্বাধীনতা মরণোত্তর পুরস্কার প্রাপ্তরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান, প্রতিবাদী তারুণ্যের ক্ষেত্রে আবরার ফাহাদ। এছাড়া শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমরকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। তবে বদরুদ্দিন ওমর এই পুরস্কার গ্রহণ করেননি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। তা না হয়ে দুর্নীতি, লুটপাটতন্ত্র ও গুম খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও গুম খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ কোনো ক্রমেই বৃথা যেতে দেওয়া হবে না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। যারা পুরস্কার পেয়েছেন তারা সবাই বাংলার সূর্য সন্তান জানিয়ে প্রধান উপদেষ্টা জানান, মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কার দেওয়া শুরু করতে হবে। তাদের জীবদ্দশায় স্মরণ করতে না পারলে অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হবে বলে জানান তিনি। মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, তাই তাদেরকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কারের পাহাড় চাপিয়ে দিতে চায় সংস্কার কমিশন, যার অনেক কিছুই বুঝে না জনগণ। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এমন কোনো কথা যাতে শুনতে না হয় যে বিএনপি খারাপ কিছু করছে, তাহলে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা নষ্ট হয়ে যাবে। জনগণ ভালোবাসে তেমন কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, ইতিহাস বিকৃতির মাধ্যমে জিয়া রহমানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে তারা। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ জিয়ার ঘোষণা, মুক্তিযুদ্ধের সূচনা শিরোনামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়, সেই কাজগুলো আজকে শুরু হয়েছে বলতে পারেন। বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে এই দেশে তারা রুখে দাঁড়িয়েছে। সবসময় বুক উঁচু করে বেড়াবেন যে এই বিপ্লব, এই পরিবর্তনের আপনারাই হচ্ছেন হোতা। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে এবং বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। আজ ভয়াল 25 মার্চ গণহত্যা দিবস। 1971 সালের এই দিন বাঙালির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত। বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করতে মধ্যরাতে বর্বর পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চ লাইটের নীল নকশা অনুযায়ী রাজধানী সহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের উপর অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। তবে দেশমাতৃকার টানে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা। রাজারবাগ থেকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। বিস্তারিত বিপুল দেব রায় রিপোর্টে। বাঙালি জাতি
জীবন দেয় তারপরও মাথা নত করে না দেশমাতৃকার স্বার্থে, এমন এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন 1971-এর 25শে মার্চ রাজারবাগ পুলিশ লাইনের বীর পুলিশ সদস্যরা। এদিন রাতে অপারেশন সার্চলাইট নামে ঢাকায় গণহত্যা শুরু করে পাক বাহিনী। প্রথম টার্গেট রাজারবাগ পুলিশ লাইন। ঘড়ি কাটা রাত 11টা 40। পাক সেনাদের কনভয় রাজারবাগ পুলিশ লাইন্সের মেন গেটে এসে পৌঁছে। শুরু হয় প্রথম প্রতিরোধ লড়াই। পুলিশ সদস্যরা সামান্য 303 রাইফেল নিয়েই প্রাণপণ লড়েন ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। রাত 12টায় বাঙালি পুলিশ সদস্যদের মরণপণ প্রতিরোধে থমকে যায় ট্যাঙ্ক ও কামান সজ্জিত পাক বাহিনী। শত্রু পরাজয়ে চলতে থাকে যুদ্ধ। ভোররাতে কামান আর মর্টারের আক্রমণ থেমে যায় সব। বন্দী করা হয় প্রায় 150 বাঙালি পুলিশ। রাজারবাগ পুলিশ লাইন্স দখলে নেয় পাক হানাদার বাহিনী। তার আগেই বাঙালি পুলিশ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে রাজারবাগ ত্যাগ করেন। তারাই যুদ্ধ ছড়িয়ে দেন সমগ্র পূর্ব পাকিস্তানে। রাজারবাগ আক্রমণের সঙ্গে সঙ্গে পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাঁখারীবাজার সহ সমগ্র ঢাকাতে শুরু হয় ভয়াবহ আক্রমণ। নির্বিচার হত্যা, লুণ্ঠন, ধর্ষণ এবং অগ্নিসংযোগ করে বর্বর পাকিস্তানি বাহিনী। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকা জানিয়েছিল, শুধুমাত্র 25 মার্চ রাতেই ঢাকাসহ সারা দেশে প্রায় 1 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল, যা গণহত্যার ইতিহাসে এক জঘন্যতম ভয়াবহ ঘটনা। দীর্ঘ 9 মাস সশস্ত্র লড়াই শেষে 71-এর 16 ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে বাঙালি জাতি। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। বিপুল দেবরায়, RTV, ঢাকা। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আখাউড়ার চন্দ্রপুর গ্রামে চোখের সামনে বাবা, চাচা সহ 33 জন সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা হতে দেখেন বীর মুক্তিযোদ্ধা আবু সালেক। সেই প্রতিশোধ নিতে কিশোর বয়সে অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। কিশোর যোদ্ধার গুলিতে পাক বাহিনীর দল যুদ্ধক্ষেত্রে পিছু হটতে বাধ্য হয়। আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। কিশোর বয়সে ছিল ডান পিঠে। তাই তো 71-এর মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার তরে নিজের জীবন বিলিয়ে দিতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পাকবাহিনীর অমানবিক নির্যাতন ও অত্যাচারের প্রতিশোধ নিতে কিশোর বয়সে ছুটে যান আগরতলায়। কিন্তু বয়স কম হওয়ায় ট্রেনিং থেকে বাদ পড়লেও জেদ ও একাগ্রতার কারণে তাকে প্রশিক্ষণ দিতে বাধ্য হয় দায়িত্বপ্রাপ্ত অফিসার। কসবা থানার চন্দ্রপুর গ্রামে আমরা একটা দুর্দর্শ অপারেশন করি, যেটাকে বলা হয় অ্যাম্বুশ। অপারেশন সাকসেসফুল হওয়ার পিছনে হটলে তারা পুনরায় আমাদের উপর আক্রমণ করে। তখন এমন জোর আক্রমণ করে আমাদেরকে বেঁচে থাকার মতন উপায় ছিল না। আমি তখন আমার এক উস্তাদকে বললাম, উস্তাদ আমি তো সবার ছোট্ট, আমি ব্যাংকার থেকে তাদেরকে প্রতিরোধ করি, কাউন্টার দিই, আপনারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে পিছনে চলে যান। যেই কথা সেই কাজ, ওনারা চলে গেল। আমি সামনে সারিতে দাঁড়াইয়া তাদেরকে কাউন্টার দিতে থাকি। ট্রেনিং শেষে যোগ দেয় যুদ্ধক্ষেত্রে। চন্দ্রপুর গ্রামে পাক বাহিনীর সাথে তুমুল যুদ্ধ চলছিল মুক্তিযোদ্ধাদের। এই সময় মুক্তিযোদ্ধাদের মানব ঢাল হয়ে এগিয়ে আসে আবু সালেক। আমরা তো জানি বাড়িটা হতম টতম পরে লেছে তে নাই, ওই কমাস পরে জানি হঠাৎ করে আইসে তো একটা আসামের ব্যাপার। বীর প্রতীক সালেক আমাদের দাদা হই, উনি এলাকার গর্ব, বাংলাদেশের গর্ব। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক আবু সালেক ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রণাঙ্গনে সাহসী ভূমিকার জন্য আজও শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে বেঁচে আছেন মানুষের হৃদয়ে। বিপুল দেবরায়, RTV, ঢাকা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুব। সকাল 10:40 সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ অনেকে। এর আগে সোমবার হাইকোর্টের বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
জুলাই আগস্ট হত্যা মামলার নামে সাধারণ মানুষকে হয়রানি করা থামছেই না। মামলার ভয় দেখিয়ে ও জামিনের আশ্বাস দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয় বেপরোয়া হয়ে উঠেছে একাধিক চক্র। ভুক্তভোগীরা বলছেন, রাজনীতির সাথে কোনোদিন যুক্ত না থাকলেও মামলায় নাম দেওয়া হচ্ছে। পুলিশ বলছে, তদন্তের সম্পৃক্ততা পাওয়া না গেলে কাউকে গ্রেফতার করা হবে না। নিরপরাধ মানুষকে মামলায় জড়িয়ে নাজেহাল না করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলন দমনে চরম নিষ্ঠুরতা দেখায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচারের প্রত্যাশা জাগে সাধারণ মানুষের মনে। কিন্তু জুলাই আগস্টের রাজনৈতিক মামলায় হয়রানির শিকার হচ্ছেন অনেকে। ব্যক্তিগত আক্রোশের শিকার হচ্ছে নিরীহ মানুষ। রাজধানীর খিলগাঁওয়ের ডাক্তার মিজানুর রহমান এমন একজন। আওয়ামী লীগের আমলে 2017 সালে জামাতের রোকন দেখায় একটা মামলা করছে। এই 5 আগস্টের পরে আওয়ামী লীগ দেখাই, তাইলে আবার এটা কাজে লাগানো যাবে। এই আবার আওয়ামী লীগ দেখায় 19 জুলাই আমাকে আবার একটা মিথ্যা মামলা দিছে, যেখানে আমি বিন্দুমাত্র জড়িত নাই। 5 আগস্টের পর থেকে একের পর এক হত্যা মামলা হচ্ছে। জুলাই আগস্টের ঘটনায় সিএমএম আদালতে গত 16 মার্চ হত্যা মামলা দায়ের করেন মগবাজারের বাসিন্দা রফিকুল ইসলাম ব্যাপারী। ঠিকানা অনুযায়ী গিয়ে বাদীকে পাওয়া যায়নি। তার বাবা আবুল হোসেন ব্যাপারী জানান, রফিক থাকেন না এখানে। থাকে আবার যায়, আয় যায় সবসময়। একসাথে থাকেন না? না, একসাথে থাকে। আছে কিন্তু আমার মোবাইলে ঘরে তালা মারা। যদিও এসব মামলায় প্রাথমিক তদন্তে আসামিদের সম্পৃক্ততা পাওয়া না গেলেও নাম প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, মামলা দিয়ে অহেতুক হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। যদি কোনো ব্যক্তি অযথা বা কাউকে হয়রানি করার জন্য কারো নাম দিয়ে থাকেন, সেটা আমরা তদন্তকালীন সময় অবশ্যই বিবেচনা করব এবং কোনোভাবেই পুলিশ কর্তৃক কাউকে বিনা কারণে হয়রানি করা বা অযৌক্তিক গ্রেফতার করার বিষয় এখানে ঘটবে না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, থানায় বা আদালতে মামলা নেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাইয়ের বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন। আমরা তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টারমাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে। আইনের কাঠামোর মধ্যে থেকে আন্তর্জাতিক এবং দেশীয় স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু সময় দরকার সেটা আমরা নেব। কোনো নিরপরাধ ব্যক্তি যেন মামলার বেড়াজালে না পড়ে, এ ব্যাপারে সবাইকে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। বুধবার চালু হচ্ছে নরসিংদী কমিউটার ট্রেন। যাত্রীদের ঈদ যাত্রায় স্বাচ্ছন্দ্য আনতে এ সার্ভিস চালু করতে যাচ্ছে রেলওয়ে। এদিকে ঈদকে কেন্দ্র করে আজও রাজধানী ছাড়ছেন মানুষ। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, সব ট্রেনই ছাড়ছে সময় মতো। আগাম টিকিট বিক্রিতেও নেই কোনো ভোগান্তি। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা রেলওয়ে স্টেশনে 3 দফা চেকিং ব্যবস্থার মধ্য দিয়ে প্রবেশ করছেন যাত্রীরা। ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিনে ভিড় না থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই যাত্রা করছেন তারা। সবগুলো ট্রেনই ছেড়েছে সময় মতো। মাঝে ছুটি হয়েছে, দেশে যাচ্ছি, দুপুরকে বাড়িতে যাইতেছি, অনেকদিন পর যাইতেছি। বাবা মার সাথে দেখা হবে, বোনের সাথে দেখা হবে। লোকজন বেশ অবাধে চলাফেরা করতেছে, আসা করতেছে এবং আইনের লোকজনও সহায়তা করতেছে। কমলাপুর স্টেশন ম্যানেজার সাদাত হোসেন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সার্বিক ব্যবস্থা নিয়েছেন তারা। যাত্রীদের সুবিধায় স্পেশাল ট্রেন সার্ভিসের পাশাপাশি বুধবার চালু হচ্ছে নরসিংদী কমিউটার ট্রেন। 27 তারিখ থেকে আমাদের স্পেশাল ট্রেন যাবে, আর আগামীকালকে থেকে আপনারা জানেন আমাদের একটা নরসিংদী কমিউটার ট্রেন নামে ঢাকা ভৈরব একটা ট্রেন নতুনভাবে প্রবর্তন হবে, সেটা যাবে। ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের 8 সদস্যকে আটক করেছে র্যাব। উত্তরায় সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা জানান, ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তৎপর রয়েছেন তারা। সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারের জন্য তথা সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।
লঞ্চে ঈদযাত্রার ভোগান্তি লাঘবে কাজ করছে কোস্টগার্ড। সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকে তাদের তৎপরতা দেখা গেছে। লঞ্চ ঘাট, বোট ঘাট এবং খেয়া পারাপার এবং ফেরিঘাটে সার্বিক নিরাপত্তার জন্য আমাদের কোস্টগার্ড টিম কাজ করে যাচ্ছে। এদিকে ঈদে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের টহল বৃদ্ধি সহ 11টি নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনায় দেশব্যাপী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েনের উপর জোর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আশিকুল আলম, RTV, ঢাকা। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চাপ বাড়ছে যানবাহনের। যাত্রা নির্বিঘ্ন করতে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কের 4টি লেনই খুলে দেওয়া হয়েছে। পূর্বের 2 লেন দিয়ে ঢাকাগামী ও নতুন 2 লেন দিয়ে উত্তরাঞ্চলগামী যানবাহন চলাচল করছে। সকাল থেকে সড়কে কাজ শুরু করেছে 750 পুলিশ সদস্য। গাজীপুরের চন্দ্রায় সকাল থেকে গণপরিবহনের চাপ বাড়লেও যাত্রীর চাপ নেই, তবে দুপুরের পর চাপ বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বাড়ি ফেরা শুরু করেছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। এই উত্তরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। সেতুর ওপর দিয়ে ঘন্টায় প্রায় 938টি গাড়ি পারাপার হচ্ছে। পুলিশ বলছে ঈদ যাত্রা নিরাপদ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দর্শক, মহাসড়ক পরিস্থিতি জানাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা থেকে যুক্ত হচ্ছেন সাজিরুল ইসলাম সঞ্চয়। মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে কিনা? সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, ইতিমধ্যেই কিন্তু পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ, যার ফলে কিন্তু সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম যে সংযোগ মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু যমুনা সেতু অতিক্রম করছে প্রতি ঘন্টায় 1000-এরও অধিক যানবাহন। এই যানবাহন কিন্তু এই 19 কিলোমিটারের মহাসড়কটি অতিক্রম করে ঢাকা বগুড়া, ঢাকা রাজশাহী এবং ঢাকা পাবনা মহাসড়কে বিভক্ত হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু যমুনা সেতু পশ্চিম যে সংযোগ মহাসড়ক, এই মহাসড়কটিতে যানবাহনের চাপ অনেকটাই রয়েছে। যদিও যানবাহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই চাপ কিন্তু আজকে রাত থেকে কিংবা আগামীকাল সকাল থেকেই আরো বৃদ্ধি পাবে, কারণ ঢাকা থেকে যারা আগাম ছুটি পেয়েছে তারাই কিন্তু পরিবার পরিজন নিয়ে বাড়ি ফিরছে। আগামী যে ঈদযাত্রা কিন্তু মাত্রা আরো বৃদ্ধি পাবে, তখন কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাবে। একটি বিষয় আমরা অতীতে যেমনটি দেখেছি, যমুনা সেতু পশ্চিমের যে মহাসড়ক, এই মহাসড়কটিতে কিন্তু প্রতি বছরেই ঈদযাত্রায় একটি ভোগান্তির মুখোমুখি হতে হয় উত্তর এবং দক্ষিণাঞ্চলের মানুষদের যানজটের কারণে। এবছর কিন্তু সে ধরনের কোনো যানজটের ভোগান্তি হবে না বলে আশা করছেন সড়ক সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। কারণ ধন্যবাদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের 12 পয়েন্টে এবারে ঈদ যাত্রায় তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। ঈদ যাত্রার শুরুতে এসব পয়েন্টে যানবাহনের জটলা বাঁধতে শুরু করেছে। যানজট প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে জানিয়েছে হাইওয়ে পুলিশ। খেলার খবর, ফুটবল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের মিশনে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। ভারতের মাটি থেকে সাফল্য নিয়ে ফিরতে চায় ক্যাবরেরার শিষ্যরা, তবে ঘরের মাঠে দাপট ধরে রাখতে চায় ভারত। নাজমুস সাকিবের রিপোর্ট। দক্ষিণ এশিয়ার ফুটবল মঞ্চে ভারত ও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের, তবে এবার এশিয়ান কাপে ওঠার লড়াইটা যেন আগের সবকিছুকে ছাপিয়ে গেছে। একে তো হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের শক্তি বৃদ্ধি, সেই সাথে ম্যাচের আগের কয়েকদিন ভারতের অসহযোগিতায় বাংলাদেশকে তাতিয়ে দেয়া। শ্রীলঙ্কের জওহরলাল নেহরুতে তাই স্মরণকালে সেরা প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় দুদেশের ফুটবল ভক্তরা। এই ম্যাচ ঘিরে আমরা খুবই এক্সাইটেড। আমরা সেরা প্রস্তুতি নিয়েছি। ভারত শক্তিশালী প্রতিপক্ষ, তাদের বিপক্ষে একটা জমজমাট ম্যাচ হবে বলে আশা করছি। সাফল্যে ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। 31 দেখায় ভারতের 16 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র 3 ম্যাচে। তবে 12 ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দু দল। এই পরিসংখ্যানে ভারতের আধিপত্য স্পষ্ট হলেও দু দলের মধ্যে এবার হামজায় থাকবে বড় পার্থক্য। I think it's the best squad so far
অনেক স্ট্রং আর হামজা তো আসছে, সো এটা definitely is a big boost for us. 2027 সালে সৌদি আরবে হতে যাওয়া AFC এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করার মিশনে ভারতের মাটি থেকে জয় ছিনিয়ে আনতে চায় ক্যাবরেরার বাহিনী। আগের 3 দিন অনুশীলনে নানা বাধা থাকলেও নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন মূল মাঠে অনুশীলন করার সুযোগ পায় জামাল হামজারা। প্রেশার ফিল করতেছি, বাট এট দ্য সেম টাইম উই আর কুল। বাংলাদেশ যেমন হামজাকে ঘিরে স্বপ্ন বুনছে, তেমনি ভারতও তাকে আটকানোর ছক কষছে। টেক্কা দিতে তাই অবসর ভেঙে দলে ভেড়ানো হয়েছে ব্লু টাইগার্স তারকা সুনীল ছেত্রীকে। যদিও প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ। হামজার সাথে জামাল তোপুরা সঠিক তালে খেলতে পারলে হয়তো এবারই কাঙ্ক্ষিত জয় ধরা দেবে লাল সবুজের। নাজমুস সাকিব, RTV। দর্শক, ভারত বাংলাদেশ ম্যাচের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ভারত থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আতিকুল ইসলাম শাকিল। শাকিল, এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ নিয়ে ভারতের দর্শক উন্মাদনা কেমন দেখছেন? সিনথিয়া, আমি আসলে এখানে আসার পর আমি যেমনটি দেখেছি দর্শকদের মধ্যে আসলে বাংলাদেশের দর্শকদের মধ্যে যেমন উত্তেজনা বিরাজ করছিল, তেমনই কিন্তু আমরা আসলে এখানকার দর্শকদের মাঝেও দেখতে পেরেছি যে আসলে খুবই এই ম্যাচটি ঘিরে খুবই উত্তেজনা বিরাজ করছে এবং তারা কিন্তু সবাই আসলে এই ম্যাচের টিকিট খুঁজছেন, কিন্তু অনেকেই টিকিট পাচ্ছেন না। যারা আগে টিকিট কেটেছেন তারাই কেবলমাত্র পেয়েছেন এবং অনেকে আজকে চেষ্টা করছেন, যারা টিকিট আসলে মাঠে যাওয়ার চেষ্টা করছেন তারা মাঠে গিয়ে হয়তো অন্য কোনোভাবে টিকিট নেওয়ার চেষ্টা করবেন, যদি ব্ল্যাকে টিকিট পাওয়া যায় বা যে কোনো ভাবে যদি পাওয়া যায়। আসলে তারা ভারতের সাথে বাংলাদেশের যে খেলা, এই খেলাটিকে খুব উপভোগ করতে চাচ্ছেন এবং এখানে যে হামজা আছেন এই বিষয়টিও তারা বলছেন যে ইংলিশ প্রিমিয়ার লিগের একজন প্লেয়ার আছেন, তার খেলাও তারা দেখতে চাচ্ছেন। তো সব বিষয় মিলে আসলে এই খেলাটিকে তারা খুব বেশি উত্তেজনা সহকারে আসলে এই খেলা উপভোগ করতে চাচ্ছেন। আমি এমনই একজন আসলে দর্শককে পেয়েছি যিনি অনেক দূর থেকে এসেছেন, যিনি এই খেলাটি আসলে দেখতে চাচ্ছেন এবং উনি মাঠের দিকে যাচ্ছেন। তিনি আমাকে বলেছেন যে আসলে তিনি টিকিট পাননি, কিন্তু তিনি মাঠের কাছে গিয়ে টিকিটের ব্যবস্থা করবেন। আমরা এমন একজনকে সংযুক্ত করবো। আপনি যদি আমাদের সাথে একটু প্লিজ can you tell me where are you from? I'm from Lucknow. Okay, what is your intention to go to the stadium? Yeah, I'm willing to watch the match, but the tickets are showing it's sold off, and it's not available online. So I'll just go and find out some other way to see the match because I'm interested for India versus Bangladesh match. So do you think you will find the ticket in the stadium? Maybe there can be a possibility someone is willing to sell his or her ticket. Maybe I can find it on there itself because online it's not available. So within this team, whom you do India and support India, but the middle should win, obviously. Thank you. যেমন কি শুনছেন আসলে উনি কিন্তু টিকিট পায়নি এবং উনি মাঠে গিয়ে একটি টিকিট যদি উনি পায় উনি দেখবেন। উনি কিন্তু লখনৌ থেকে এসেছেন এই ম্যাচটি দেখার জন্য, অনেক দূর থেকে এসেছেন। আসলে এরকম অনেকেই এসেছেন। আমি আরো 2-1 সাথে কথা বলেছি যারা আসলে টিকিটের জন্য আসলে হন্য হয়ে ঘুরছেন যে কোনোভাবে যদি একটি টিকিট ম্যানেজ করা যায়। সিনথিয়া, আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এক সাংবাদিক সহ অন্তত 60 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও শতাধিক ফিলিস্তিনি। এ নিয়ে অঞ্চলটিতে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো 50,082 জনে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বোমা হামলা এখনও অব্যাহত রেখেছে হানাদার ইসরায়েল, তাই নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে তারা। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে অস্কার বিজয়ী ডকুমেন্টারি পরিচালক হামদান বেলাল সহ 3 ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায় এই 3 ফিলিস্তিনের উপর হামলা চালিয়ে IDF এর কাছে সোপর্দ করে পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপনকারী ইসরায়েলিরা। তামিম ইকবালের শারীরিক অবস্থার প্রত্যাশিত উন্নতি হলেও পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। আগামী 3 মাসের জন্য ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে। সেই সাথে এখনই হাসপাতাল থেকে তাকে বাসায় পাঠাতে নারাজ চিকিৎসকরা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। উৎকণ্ঠা আর উদ্বেগের 24 ঘন্টা, অবশেষে এলো সুখবর। তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতির খবর দিলেন চিকিৎসকরা। সুষ্ঠুভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ তার জীবনকালকে আমরা রক্ষা করতে পেরেছি। সোমবার হার্টে রিং পরানোর পর পরিস্থিতি ছিল বেগতিক, তবে ঘন্টা কয়েক পর তামিমের চোখ মেলে তাকানোর খবরে আপাতত স্বস্তির বাতাস ছিল সকলের মনে। মঙ্গলবার আরও ভালো খবর দিলেন চিকিৎসকরা।
আমি আশা করি সবার সার্বিক ব্যবস্থাপনায় এবং আপনাদের সবার দোয়ায় আমাদের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল এখনো সুস্থ। তবে আপাতত মাঠের বাইরে লম্বা সময় থাকতে হচ্ছে তামিমকে। সময়টা প্রাথমিকভাবে 3 মাসের জানিয়েছেন চিকিৎসকরা। ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 3 মাস সময় দিতে হবে, মানে খেলাধুলা। এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা করবেন সপ্তাহখানেক এবং রেস্টেই থাকতে হবে। তামিম ইকবালকে আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখতে চান কেপিজে হাসপাতালের চিকিৎসকরা। চিকিৎসার খোঁজ খবর আমরা নিয়েছি। মাহফুজুল ইসলাম, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।